আজকের লেকচারের এর বাইরে থেকে সিঙ্গেল একটা লাইন কেন, একটা ডট পর্যন্ত সেল ওয়াল থেকে কখনো পরীক্ষাতে দিবে না। যা পড়াইছি এর বাইরে একটা সিঙ্গেল ডটও দিবে না। আমার কথা বুঝছো? যে একটা সিঙ্গেল ফুটা যে এতটুকু, এইটুকু পাবা না এর বাইরে। যা পড়াইছি এর মধ্যে থেকে আসবে। এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাবাউট সেল ওয়াল বা কোষ প্রাচীর। এটা হচ্ছে আমাদের জীবকোষ এবং টিস্যু, অর্থাৎ এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর আজকের টপিক হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর এটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে দেখা যাচ্ছে এই জায়গা থেকে দেয়। চ্যাপ্টার 2 তে যে কটা টপিক ইম্পর্টেন্ট আছে তার মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেল ওয়াল, প্লাস্টিড, এই জিনিসগুলো কিন্তু ঘুরাই ফেরা স্যাররা এই জায়গা থেকে কোশ্চেন করার চেষ্টা করে। তো এইটা তোমাকে একটু ভালো মতো জানার চেষ্টা করতে হবে। তো আমি কিন্তু দেখো তোমাদেরকে পিছনে আমাদের যে দাগানো বই, আমি কিন্তু এখানে সব কিছু দাগাই দিছি, যেটা তোমাদের অনেক বেশি হেল্প হবে। হ্যাঁ, তো সেল ওয়াল এই জিনিসটা আসলে কি? সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল ওয়াল বা কোষ প্রাচীর হচ্ছে যেটা একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষকে আলাদা করে রাখে। মানে আমি তোমার সামনে যদি দুইটা সেল দিই, যে এবার যদি তোমাকে বলি যে তুমি এই দুইটা সেলের মধ্যে আমাকে আইডেন্টিফাই করে দেখাবা কোনটা অ্যানিম্যাল সেল এবং কোনটা প্লান্ট সেল, তুমি কিভাবে বুঝবা যে কোনটা অ্যানিম্যাল সেল কোনটা প্লান্ট সেল? একটা অ্যানিম্যাল সেল এবং একটা প্লান্ট সেলকে আলাদা করা যায় যে জিনিসটার মাধ্যমে, তার নাম হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর আসলে কি? মনে করো এটা একটা সেল, এটা একটা সেল, এটাও একটা সেল, দুটো সেলই কিন্তু আইডেন্টিক্যালি সেম, অর্থাৎ বাহ্যিক দিক থেকে তুমি যদি চিন্তা করো তাহলে দুটো সেলই দেখতে একই রকম লাগে। কিন্তু আমি যদি এই পাশে আরেকটা জিনিস দিয়ে দিই তাহলে এখানে তুমি কি বুঝবা? এটা হচ্ছে প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। কারণ কি? এর চারপাশে কি আছে? কোষ প্রাচীর আছে, কিন্তু এর চারপাশে কি নাই? কোষ প্রাচীর বা সেল ওয়াল নাই। এখন কোশ্চেন হচ্ছে উদ্ভিদ কোষে কেন কোষ প্রাচীর থাকে আর প্রাণী কোষে কেন কোষ প্রাচীর থাকে না? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এই কারণেই থাকে কেননা উদ্ভিদ কোষটাকে মজবুত হইতে হয়। দেখো তুমি একটু চিন্তা করো, তুমি কিন্তু যেখানে অবস্থান করতেছো ওইখানে কিন্তু তুমি সারা জীবন থাকো না। আমাদের দেহের মুভমেন্ট করতে হয়, চলাফেরা করতে হয়। সো দেহের মুভমেন্টের জন্য বা চলাফেরা করার জন্য আমাদের দেহটাকে কেমন হইতে হবে? আদিব, নরম নাকি শক্ত হইতে হবে? নরম হইতে হবে, নমনীয় হইতে হবে। সো নরম হইতে গেলে বা নমনীয় হইতে গেলে যেটার মাধ্যমে আমাদের বডিটা নরম হয়, নমনীয় হয়, সেটা হচ্ছে আমাদের বডিতে কোনো সেল ওয়াল নাই। লাইক তুমি চিন্তা করো তুমি একটা রোবট, তো তোমাকে যদি একটা রোবটের মতো শেপ দেওয়া হয় তাহলে তোমার বডির মুভমেন্ট কি এমন হইতো মানে যেটা এখন হচ্ছে? হইতো না। তাহলে আমাদের দেহে কেন কোষ প্রাচীর নাই? কেননা আমরা নড়াচড়া করি, মুভমেন্ট করি। আমাদের ফ্লেক্সিবিলিটি বা আমাদের নরম হওয়ার জন্য আমাদের বডিতে কোনটা থাকে না? চলাফেরা করার জন্য, মুভমেন্ট করার জন্য আমাদের বডিতে সেল ওয়াল থাকে না। কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে? সেল ওয়াল থাকে। তাহলে সেল ওয়াল কাদের থাকে? প্লান্ট সেলের। কেন থাকে? কারণ সেখানে তারা মেকানিক্যাল সাপোর্ট দিতে চায়। মেকানিক্যাল সাপোর্ট, মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট শব্দের অর্থ কি? মেকানিক্যাল সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা। তাহলে কোষ প্রাচীরের মেন কাজ কি? যান্ত্রিক দৃঢ়তা, অর্থাৎ মজবুততা দান করতে চায়। কোষ প্রাচীরের মেন উপাদান কোনটা? মজবুততা দান করা, অর্থাৎ মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। কথা ক্লিয়ার? আমরা যদি নেক্সট একটু বোঝার চেষ্টা করি, এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালটা মূলত তৈরি হয় কি দিয়ে? এটাকে একটা কোষের জীবিত অংশ নাকি একটা কোষের মৃত অংশ বলতে পারবা? একটা কোষের মধ্যে লিভিং প্লাস নন লিভিং, অর্থাৎ দুটো জিনিসই কিন্তু থাকে। একটা সেলের মধ্যে কি থাকে? লিভিং প্লাস নন লিভিং। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট নাম শুনছো কখনো? প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টের দুইটা কম্পোনেন্ট বা দুইটা উপাদান থাকে। একটার নাম হলো, একটা জিনিস হচ্ছে লিভিং বা জীবিত, লিভিং, ঠিক আছে, যেটাকে বলা হয় সজীব। আর একটা হলো নন লিভিং, যেটাকে বলা হয় মৃত। তাহলে একটা হচ্ছে লিভিং আর একটা কি? নন লিভিং। জীবিত অংশটা সাধারণত বিভিন্ন ধরনের বিক্রিয়ায় পার্টিসিপেট করে, জিনিসপত্র আদান প্রদান করে। সো জীবিত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হবে?
প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে। প্রোটো শব্দের অর্থ কি? জীবন্ত। আর প্লাজম মানে কি? মাতৃকা। তার মানে প্রোটো শব্দের অর্থ হচ্ছে লিভিং বা জীবন্ত, আর প্লাজম শব্দটার অর্থ হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স। তাহলে প্রোটোপ্লাজম শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? প্রোটোপ্লাজম শব্দের অর্থ হচ্ছে জীবন্ত মাতৃকা। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে কারা কারা পড়ে? প্রোটোপ্লাজমের মধ্যে টোটাল 3 জন পড়ে। একজনের নাম কি? সেল মেমব্রেন। এটা আমাদের কাজে লাগবে, যার কারণে পড়া হচ্ছে, নাহলে পড়াইতাম না। আমি একটু ফার্স্ট বলবো সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, যেটাকে বলা হয় কোষ ঝিল্লি। যে কোনো জায়গায় মেমব্রেন মানে হলো ঝিল্লি বা কাভারিং বা আবরণ, কোষ ঝিল্লি। এরপরে হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এরপরে কি? এরপরে হচ্ছে নিউক্লিয়াস। এই কয়টা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে পড়ে। এবার নন লিভিং এর মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, সেল ওয়াল। সাধারণত যাদের প্রাণ বা অস্তিত্ব বলতে তারা বিভিন্ন ধরনের বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। এরপরে কি আছে? এনজাইম, হরমোন, ঠিক আছে। তারপরে নেকটার, পিগমেন্ট, এই জিনিসগুলা, এই জিনিসগুলা যেগুলা আছে, এইগুলা কিন্তু নন লিভিং, অর্থাৎ এরা কখনো বিক্রিয়ায় পার্টিসিপেট করতেছে না, কিন্তু এরা বিক্রিয়ায় পার্টিসিপেট করে। এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি তার নাম কি? তার নাম হচ্ছে সেল ওয়াল। তাহলে সেল ওয়াল যদি তোমাকে কোশ্চেন আসে পরীক্ষাতে যে নিচের কোন অংশটা মৃত, কোন অংশটা জীবিত, তাহলে অ্যান্সার কি দিবা? সেল ওয়াল কি জীবিত নাকি সেল ওয়াল মৃত? মৃত, নন লিভিং পার্ট। তারপরে এনজাইম মৃত, কারণ এটা রাসায়নিক বস্তু, এর কোনো অস্তিত্ব আছে না। হরমোন, এটাও রাসায়নিক বস্তু, এর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই মানে এরা মৃত অংশ হিসেবে চিহ্নিতকরণ করা হয়। কিন্তু এই জায়গায় যে অংশগুলো আছে, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে একটা জীবিত অংশ, এগুলোর জন্য কোষটা জীবিত থাকে। কথা বুঝছো? রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, নেক্সট দেখো। এখন যদি বলা হয় যে এনিম্যাল সেলে কি সেল ওয়াল থাকে নাকি প্লান্ট সেলে সেল ওয়াল থাকে? প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, কিন্তু অ্যানিমাল সেলে বা প্রাণী কোষে সেল ওয়াল থাকে না। এরপরে যে লাইনটা দেওয়া আছে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা একটু জটিল। কোষ প্রাচীরে বা সেল ওয়ালের কেমিক্যাল কম্পোনেন্ট কোনটা? কেমিক্যাল কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমি একটু তোমাকে বুঝাই। কেমিক্যাল কম্পোনেন্ট অফ সেল ওয়াল, কেমিক্যাল কম্পোনেন্ট অফ সেল ওয়াল, ঠিক আছে। কেমিক্যাল কম্পোনেন্ট অফ সেল ওয়াল। সেল ওয়ালের কেমিক্যাল কম্পোনেন্ট কোনটা? কি কি আছে, অর্থাৎ রাসায়নিক উপাদান হিসেবে সেল ওয়ালে কি কি থাকে? ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে আরেকটু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা মিস করে গেছি। এই যে সেল ওয়াল, সেল ওয়াল কি শুধুমাত্র মানে প্লান্ট সেলে থাকে নাকি আর কারো থাকতে পারে? শুধুমাত্র কাদের থাকে? সেল ওয়াল কাদের থাকে? কোষ প্রাচীর কাদের থাকে? এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীর থাকে কাদের? কাদের থাকে কোষ প্রাচীর? কোশ্চেনটা হচ্ছে এটা। কে বলতে পারবা কেউ? কাদের কাদের কোষ প্রাচীর থাকে? শুধু কি উদ্ভিদ কোষে থাকে? না, মেনলি থাকে কোথায়? মেনলি থাকে হচ্ছে উদ্ভিদ কোষে। এবাদার কোথায় থাকে? এবাদার কোথায় থাকে? ছত্রাকে, যেটাকে ইংলিশে বলা হয় ফাঙ্গাস। এবাদার কোথায় থাকে? ব্যাকটেরিয়াতে। এবাদে থাকে হচ্ছে ব্যাকটেরিয়াতে, ঠিক আছে। তাহলে এই তিনটে জায়গায় কিন্তু কোষ প্রাচীর থাকে। তার মানে কোষ প্রাচীর যে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে বিষয়টা কিন্তু এমন না। আমি প্রত্যেকটা জিনিস দেখবো যে আমার লেখার সাথে লেখা হয়েছে কিনা, কোনো লাইন মিস হলে তারপরে দেখো। এই তিনটা জিনিস যদি একটা উদ্ভিদ কোষে থাকে, তখন আমরা সেটাকে মানে এই কোষ প্রাচীর থাকে কোথায়? উদ্ভিদ কোষে থাকে, ছত্রাকে থাকে, ব্যাকটেরিয়াতে থাকে, ঠিক আছে। এখন আমরা যদি একটু দেখি
যে এই জায়গায় যে কোনো জায়গায় সাধারণত যদি সেল ওয়াল তৈরি করতে হয় তোমাকে কিছু উপাদান দিয়ে তৈরি করতে হবে। মনে করো একটা কেক তৈরি করতে গেলে যেমন তোমার ডিম লাগে, আটা লাগে, ময়দা লাগে, এগুলো লাগে না, মানে বেকিং পাউডার লাগে। ঠিক একই রকম ভাবে এই সেল মানে তোমাদের এই কোষ প্রাচীর তৈরি করতে গেলে কিছু উপাদান দরকার। কোন জিনিসগুলো দিয়ে সাধারণত কোষ প্রাচীর তৈরি করা হয়, এটা কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে দেয়, কিন্তু আমরা সুন্দর মতো করে এটা পারি না। এটা কিন্তু এমসিকিউ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তবে সেল ওয়ালের প্রধান উপাদান কোনটা, সেল ওয়াল তৈরি করতে গেলে কোন জিনিসটা লাগবে, সেটা একটা হলো সেলুলোজ। কি নাম লাগবে? সেলুলোজ। পরীক্ষাতে কোশ্চেন করা হয় যে সেলুলোজ আসলে তৈরি কি দিয়ে। সেলুলোজ দেখো, সেলুলোজ একটা পলিস্যাকারাইড। এটা কি ভাইয়া? একটা পলিস্যাকারাইড। ওকে, এটা একটা পলিস্যাকারাইড। হোয়াট ডু মিন বাই পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড বলতে তুমি আসলে কি বুঝো? পলি শব্দের অর্থ কি? পলি শব্দের অর্থ হচ্ছে একাধিক, অনেকগুলা, একাধিক। আর স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে স্যাকারিন, SACCA, স্যাকারাইড। স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে স্যাকারিন। স্যাকারিন জাতীয় জিনিস খাইছো? স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে সুগার। সুগার সুগার শব্দের অর্থ কি ভাইয়া? সুগার শব্দের অর্থ হচ্ছে চিনি। আর চিনি মানে কি? চিনি মানে তো গ্লুকোজ বা কার্বোহাইড্রেট। তাহলে চিনি শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড একাধিক বা অনেকগুলা। তাহলে পলিস্যাকারাইড শব্দের অর্থ কি দাঁড়ায়? পলিস্যাকারাইড শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে অনেকগুলা গ্লুকোজ যেটাতে থাকে সেটাকে কি বলা হয়? পলিস্যাকারাইড। কথা মনে থাকবে? অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড থাকলে পলিপেপটাইড, অনেকগুলা গ্লুকোজ থাকলে পলিস্যাকারাইড। মনে থাকবে? তো এখানে এই মেন উপাদান, সেল ওয়ালের মেন উপাদান, প্রধান উপাদান কোনটা? পরীক্ষাতে বহুতবার এই কোশ্চেনটা দিছে, বহুতবার তোমাদের এমসিকিউতে। প্রধান উপাদান বা মেইন কেমিক্যাল সাবস্টেন্স কোনটা? সেটার অ্যান্সার হচ্ছে সেলুলোজ। এবার এই সেলুলোজ এটা তো মেন, এরপরে এক্সেসরি অন্যান্য কোনগুলো থাকে? হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ। তাহলে থাকে কি কি দেখো, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, এ বাদেও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে লিগনিন। আমরা কিন্তু অনেকেই লিগনিন কেন থাকে এটা আমরা জানি না। বইয়ের মধ্যে দেখছি না যে লিগনিন আছে, কিন্তু লিগনিন কেন আছে? লিগনিনের মেন কাজ হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট শব্দের অর্থ হচ্ছে পরিবহন, অর্থাৎ পানি পরিবহনে সাহায্য করা। এর আরো একটা কাজ আছে, লিগনিনের আরো একটা কাজ আছে, মেকানিক্যাল সাপোর্ট, যেটার অর্থ কিন্তু একটু আগে আমরা জানি, মজবুততা দান করতেও সাহায্য করে, অর্থাৎ যান্ত্রিক দৃঢ়তা প্রদান। আমি এখন থেকে যেভাবে বলবো সেইভাবে কিন্তু সবকিছু হবে। এতদিন পাশ করানোর জন্য পড়াশুনো, আর এখন 95 কেমনে পাইতে হবে এটা আমাদের মেইন টার্গেট, যে 95 ক্রস, নট 95 মোর দ্যান 95 পাওয়ার জন্য এইভাবে পড়তে হবে। ঠিক আছে? সো পলিস্যাকারাইড দেখো, সো এইখানে বলতেছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, আরো কিছু থাকে, পেকটিন। একটা জিনিস মনে রাখবা, এই যে লিগনিন, আমরা যে স্ক্লেরেন কাইমা পড়ছি না, স্ক্লেরেন কাইমাতে থাকে হচ্ছে লিগনিন। স্ক্লেরেন কাইমা, এটা লিখে রাখো, কাজে দিবে। স্ক্লেরেন কাইমাতে কোনটা বেশি থাকে? লিগনিন। আর এই যে পেকটিন কোন জায়গায় থাকে? কোলেন কাইমাতে বেশি থাকে হচ্ছে পেকটিন। আর পেকটিনের জন্য সাধারণত গাছ কেমন হয়? জেলির মতো। কারণ আমরা শিখছিলাম কোলেন শব্দের অর্থ কি মাহিবুল? কোলেন বলতে আসলে কি বোঝায়? কোলেন মানে কি? কোলেন শব্দের অর্থ হচ্ছে গ্লু মানে হলো আঠালো। আর পেকটিনটা কিসের মতো? জেলির মতো বা আঠালো জাতীয় পদার্থ, স্টিকি লাইক সাবস্টেন্স। মনে থাকবে? তাহলে দেখো কেমিক্যাল কম্পোনেন্টে কি আছে? সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, লিগনিন আছে, তারপরে কি আছে? পলিস্যাকারাইড। দেখো এখন এই যে পেকটিন, লিগনিন, আরো আছে কাইটিন।
কাইটিন। এই যে কাইটিন, এই কাইটিন কাদের মেন কম্পোনেন্ট? ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীরে দেখো আমরা যেটা পড়ছিলাম যে আমাদের যে গাছের যে কোষ প্রাচীর আছে তাদের মেন উপাদান কোনটা? গাছের মেন উপাদান কোনটা? সেলুলোজ। আর ছত্রাকের মেন উপাদান কোনটা? সেল ওয়ালের কাইটিন। কথা শেষ। নেক্সট যদি একটু দেখানোর চেষ্টা করি সেটা দেখো, তাহলে আমাদের বইয়ের মধ্যে যে সব কথাবার্তা আছে দেখো, এবার যদি আমরা একটু বইতে যাই, এদের কোন মেন উপাদানে সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, লিগনিন আছে, পেকটিন আছে, সুবেরিন আছে। দেখো একটা জিনিস লিখে রাখতে পারো, এখানে আমরা কাইটিন দেখছি, সুবেরিনও আছে, তাই তো? একটা জিনিস দেখো, ক্লাসে থাকো, সবাই ক্লাসে থাকো প্লিজ, রিকোয়েস্ট। সেটা হচ্ছে কাইটিন প্লাস সুবেরিন, এই দুইটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়, তার নাম কি কেউ বলতে পারবা? কিউটিকল। তুমি দেখবা যে কোনো জায়গায় পাতলা যে আবরণ থাকে না, সে আবরণ কি দিয়ে তৈরি করা হয়? কিউটিকল। যেমন পাতার উপর একটা পাতলা আবরণ থাকে কিনা, তোমার স্কিনের এখানে দেখো, যে নখের এখানে একটা পাতলা আবরণ আছে, এই যে যেখানে সাদা হয়ে থাকে, এখানে কোনটা থাকে? কিউটিকল। তাহলে কিউটিকল মানে হলো একটা পাতলা আবরণ, পাতলা আবরণ। সো পরীক্ষাতে এটা দিতেই পারে যে কিউটিকল কি দিয়ে তৈরি, তোমাদের বইয়ের মধ্যে আছে, হয়তো এই চ্যাপ্টারের মধ্যে না, এই জন্য বুঝো না। কিউটিকল তৈরি হচ্ছে কাইটিন, কিউটিকল তৈরি হচ্ছে কাইটিন প্লাস সুবেরিন, অর্থাৎ কাইটিন প্লাস সুবেরিন এই দুইটা মিলে যেটা দাঁড়াবে তার নাম হচ্ছে কিউটিকল। ওকে, এবং এটা হলো একটা পাতলা আবরণ, একটা থিন লেয়ার, ঠিক আছে? যেমন আমাদের পাতা টাতা যে কোনো জায়গায় এই লেয়ারটা কিন্তু আসলে থাকে। সো এইখানে কিন্তু পরের লাইন যেটা দেওয়া আছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন দিয়ে তৈরি। দেখো আমরা কিন্তু বলছিলাম যে শুধুমাত্র উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর নাই, উদ্ভিদ কোষ বাদে আর কোন কোন জায়গায় আছে বলাও সব? উদ্ভিদ কোষ বাদে আর কোন কোন জায়গায় আছে কোষ প্রাচীর? হ্যাঁ, ছত্রাকে আছে, আর কোথায় আছে? ব্যাকটেরিয়া। সো এইখানে দেখো ব্যাকটেরিয়াতে প্রোটিন দিয়ে তৈরি হয়, লিপিড দিয়ে তৈরি হয় এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। একটু আগে পলিস্যাকারাইড বুঝে আসছে না? পলিস্যাকারাইড মানে কি? পলি মানে একাধিক, আর স্যাকারাইড শব্দের অর্থ কি? কার্বোহাইড্রেট বা সুগার। তাহলে একাধিক গ্লুকোজ, সোজা বাংলা কথায় একাধিক গ্লুকোজ মিলে যেটা তৈরি করে সেটাকে কি বলা হয়? পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি করা হয়? কাইটিন। একটু আগে কিন্তু বলে আসছে। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে লেয়ার্স অফ সেল ওয়াল, সেল ওয়ালের লেয়ার কয়টা? লেয়ার কয়টা সেল ওয়ালের? লেয়ার্স অফ সেল ওয়াল, একটা সেল ওয়ালের কয়টা লেয়ার থাকে? লেয়ার্স অফ সেল ওয়াল, সেল ওয়ালের লেয়ার থাকে টোটাল তিনটা। কি কি লেয়ার থাকে? একটা হলো প্রাইমারি, সেকেন্ডারি, আর একটা নাম আছে মিডল ল্যামেলা। তো প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা, মিডল ল্যামেলার বাংলা অর্থ হচ্ছে মধ্য পর্দা। বহুতবার কিন্তু এই কোশ্চেনটা দেশে যে হাউ মেনি লেয়ার্স প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীরের কয়টি স্তর থাকে? কোষ প্রাচীরের স্তর কয়টি? স্তর বলতে আমরা কি বুঝি? মনে করো এটা একটা, এই একটা, এই একটা, তার মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং কি তৃতীয় স্তর। তো কোষ প্রাচীরের স্তর থাকে টোটাল তিনটা। তিনটার মধ্যে প্রথমে দেখো মিডল ল্যামেলা বলা আছে। এখন মিডল ল্যামেলা অনেকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে মিডল ল্যামেলা এক্স্যাক্টলি আসলে কোনটা, মিডল ল্যামেলা এক্স্যাক্টলি কোনটা। তো তুমি যদি একটু এই ফিগারটা খেয়াল করার চেষ্টা করো, তোমাদের বইতে যেটা আছে একদম মাঝখানে যে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কি? মিডল ল্যামেলা। এরপর একটা কালো অংশ আছে না, এই অংশটাকে কি বলা হয়? প্রাইমারি। এরপরে এই জায়গায় যেটা আছে এটাকে কি বলা হয়? সেকেন্ডারি। আবার বলো, আদিব বলো আমারে, এইটা তাহলে কি হবে? যে একদম এখানে যেটা ধরলাম, আমি আরেকটু যদি বড় করি, দেখো এই যে এটা কি হবে? এটা হোয়াট ইজ দিস? প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। এটা সেকেন্ডারি। তারপরে কোনটা? মিডল ল্যামেলা। আবার কোনটা? প্রাইমারি, আবার সেকেন্ডারি। কথা বুঝাতে পারছি? এবার আমি মুনিয়ারে কোশ্চেন করলাম যে কোষ ঝিল্লির কাছাকাছি কোন লেয়ার থাকে? মিডল ল্যামেলা, প্রাইমারি নাকি সেকেন্ডারি? কোষ ঝিল্লির কাছাকাছি কোন লেয়ার থাকে বলো? সেকেন্ডারি লেয়ার। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, দেখো আমরা জানি কি আগে কোষ প্রাচীর থাকে, তার নিচে কোনটা থাকে? কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। আগে কোনটা থাকে? সেল ওয়াল। তারপরে কোনটা থাকে? সেল মেমব্রেন।
তাহলে এই এই পাশে কোনটা থাকবে? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, এরকম করে থাকবে, তাই তো? এই যে লাল কালারে যেটা দিলাম এটার নাম কি হবে? সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের কাছে কোনটা আছে? সেকেন্ডারি নাকি প্রাইমারি? সেকেন্ডারি। কিন্তু আমরা সবাই ভুল করে কোনটা মারি? প্রাইমারি। এটা কিন্তু খুবই বড় একটা ভুল। কত বোঝাতে পারছি? তাহলে থাকে হচ্ছে এটা কি হবে? মাঝখানেরটা মিডল ল্যামেলা, এটা কি প্রাইমারি, এটা কি সেকেন্ডারি। আবার এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে এটাকে কি বলা হবে? প্রাইমারি, আর এটা কি হবে? সেকেন্ডারি। সবসময় মিডল ল্যামেলা, মিডল ল্যামেলার উপরে কিছু কিছু পদার্থ জমায়, যেমন সেলুলোজ, সেমি সেলুলোজ। আমার কথা মনে হয় বোঝো নাই। মনে করো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, সবাই একটু তাকাও, এটা একটা লেয়ার। এই লেয়ারের উপরে সেলুলোজ, সেমি সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন এগুলো জমা হচ্ছে, জমা হয়ে তৈরি করতেছে আরেকটা লেয়ার। সেই লেয়ারের নাম কি? বল রায়, কি বললাম? বলছি না ক্লাসে ন্যূনতম সেকেন্ড এদিক ওদিক করবা, আমার কোনো যায়ও না আসবেও না। মিডল ল্যামেলা মানে হলো মাঝখানে যেটা থাকে। মিডল ল্যামেলার উপরে কিছু কিছু পদার্থ যেমন সেলুলোজ, সেমি সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস জমে জমে তৈরি করে কোনটা? আর একটা লেয়ারের মতো তৈরি হয়, তখন সেটার নাম কি হয়? প্রাইমারি লেয়ার। প্রাইমারি লেয়ার, যেটার আর একটা নাম হয় প্রাথমিক প্রাচীর। ওকে, এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এই প্রাথমিক প্রাচীরের উপরে আরো কিছু পদার্থ যেমন সেলুলোজ অ্যান্ড লিগনিন। আমার কথা ভালো করে শুনে, এটা নাও দিতে পারে। মিডল ল্যামেলের উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমে জমে একটা, মনে করো ধানের, দেখো না ধান রাখে আর ওরকম করে বড় একটা গাদা হয়, তো এরকম করে কিছু পদার্থ জমে জমে এখানে তৈরি করতেছে প্রাইমারি লেয়ার। আবার প্রাইমারি লেয়ারের উপরে কিছু কিছু পদার্থ, এখন প্রাইমারি লেয়ারের উপরে কোনটা জমে? সেলুলোজ অ্যান্ড লিগনিন। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে, সেকেন্ডারি প্রাচীরে মূলত থাকে কোনটা? সেকেন্ডারি প্রাচীরে থাকে হচ্ছে লিগনিন অ্যান্ড সেলুলোজ। এই প্রাইমারি লেয়ারের উপরে সেলুলোজ আর লিগনিন মিলে যেটা তৈরি করে তার নাম হচ্ছে সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি, যেটাকে বলা হয় গৌণ প্রাচীর। সেকেন্ডারি শব্দের অর্থ হচ্ছে গৌণ প্রাচীর, কথা মনে থাকবে, গৌণ প্রাচীর। সো এটা হচ্ছে লেয়ার্স অফ দ্য সেল ওয়াল। তাহলে এটা সেল ওয়ালের লেয়ার গেল। এবার যদি আমরা যাই নেক্সট টপিক, যেটা সেই এই জিনিসটা সবার মধ্যে একটা মানে প্রবলেম করে ফেলো, তোমরা বোঝো না, সেটার নাম হলো কূপ বা পিট। পিট কাকে বলে? বলো না ভাইয়া, পিট কাকে বলে? পরীক্ষাতে এটা কিন্তু দেয়, এটা দেয় না তা না, এটা তোমরা সবাই কম বেশি পাইছো। তাহিদ বলতে পারবা পিট কাকে বলে? ছিদ্র, ছিদ্র। আচ্ছা দেখো, যদি আমরা অনেক সময় হয় কি যে আমরা জানি বিষয়টা বাট ওইভাবে মনে রাখতে পারি না, আমি এই জন্য সবসময় কি বলছি, নিজের ভাষায় মনে রাখবো। নিজের ভাষায় মনে রাখছে ছিদ্র, ছিদ্র দিয়ে। বিষয়টা এমন না আসলে। আমি যদি তোমাকে একটা জিনিস বুঝাই, তো এটা যদি মনে করো একটা সেল ওয়াল আমি তৈরি করতেছি, এটা একটা সেল ওয়াল, কথার কথা, দেখো এটা একটা সেল ওয়াল। হ্যাঁ, এখন এই সেল ওয়ালটা মূলত তৈরি হবে কি দিয়ে? আদিপ, সেল ওয়ালের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ। সাবাস, সেল ওয়ালের মেন উপাদান হচ্ছে সেলুলোজ। বাংলাদেশের কোনো না কোনো একটা বোর্ডে এই কোশ্চেনটা দিবেই যে সেল ওয়ালের প্রধান উপাদান কোনটা। দেখো 11টা বোর্ড মিলাইও, 11টা বোর্ডে কোনো না কোনো একটা বোর্ডে এই কোশ্চেনটা দিবেই এমসিকিউতে, যে সেল ওয়ালের প্রধান উপাদান কোনটা। তাহলে অ্যান্সার হচ্ছে সেলুলোজ। তার মানে এই জায়গা থেকে কি কোনো জায়গায় কোনো পোর বা ছিদ্র তৈরি হয়েছে? তার মানে এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কি আছে না ভিয়া? সেলুলোজ আছে। কিন্তু চিন্তা করো এই জায়গাটায় কি নাই? এই জায়গাটা এরকম একটা গর্ত হয়ে গেছে, পোর হয়ে গেছে। তাহলে এই জায়গাটা কেন পোর হয়েছে? সেলুলোজ নাই। তাহলে যেসব জায়গাগুলোতে সেলুলোজ তৈরি হয় না সেসব জায়গায় একটা ছিদ্র তৈরি হয়, ওই ছিদ্রটাকে কি বলা হয়? কূপ বা পিট। কথা বুঝছো? মনে করো তুমি রুটি বানাচ্ছ, ও রুটি এরকম করে দলা করতেছ, তাহলে মাঝখান থেকে একটু খাবলা মেরে দিয়ে নিলে আটা, তাহলে ওই জায়গাটা কেমন হয়ে যাবে? গর্তের মতো হয়ে যাবে না? তাহলে ওই জায়গাটা সেম এমনই হচ্ছে, সেল ওয়ালে যেখানে সেলুলোজ থাকতেছে না সেখানে একটা গর্তের মতো তৈরি হচ্ছে, ওই গর্তটাকে বলা হচ্ছে কি? কূপ বা পিট। ঠিক আছে? এখন মজার একটা বিষয় আছে ব্রাদার, সেটা কি? সেই বিষয়টা হলো, মনে করো এটা না, এটার সাথে সামঞ্জস্য রেখে এই যে এটা একটা দিলাম আমি। আচ্ছা দাদা, দেখো তাহলে এখানে কূপ কয়টা বা পিট কয়টা না ভাইয়া? দুইটা না? তাহলে এটা একটা পিট, এটার একটা কি পিট। তাহলে পাশাপাশি দুটো পিট আছে কিনা? পাশাপাশি দুটো পিট, তো তাহলে এটাকে কি বলা হবে? পিট পেয়ার।
কারণ এটা একটা সেল, এই সেলের এটা একটা পিট, এটা আর একটা সেল, এটা আর একটা পিট। তাহলে এবার পাশাপাশি তো সেল কি বডিতে একটাই থাকে নাকি অনেকগুলো থাকে? তাহলে এটা পাশাপাশি সেলের মধ্যে কি থাকতে পারে? পিট থাকতে পারে কিনা? যদি পিট থাকে তখন সেটাকে কি বলা হবে? জোড়ায় আছে না, এই জন্য সেটাকে কি বলা হয়? পিট পেয়ার। বাংলায় বলা হয় কি? পিট জোড়া। কঠিন? এই জিনিসটাই তোমার কাছে কঠিন লাগবে যদি তুমি না বুঝে পড়ো। একদম সো ট্রু। তো এই জায়গাটায় মানে না বুঝার কোনো কিছুই নাই। এখন কেউ যদি তোমাকে বলে যে বইতে যেটা দেওয়া নাই সেটা হচ্ছে প্লাজমা ডেজমাটা, আমি দেখো এই যে আমাদের যে দাগানো বই আছে, দাগানো বই তোমাদেরকে দিছি না? কি বলো? সারা বাংলাদেশে বিক্রি করতেছি আমার এই দাগানো বই, তোমরাই পাও না, এটা কোনো কথা? ঠিক আছে, আমার একটু নক দিয়ে আমি দিয়ে দিব না প্রত্যেকটা চ্যাপ্টারই। দেখো এখানে একটা শব্দ আছে, যে শব্দটার নাম হচ্ছে প্লাজমা ডেজমাটা। এই যে প্লাজমা ডেজমাটা, এই ডেফিনেশনটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু দিছে, ম্যাক্সিমাম। প্লাজমা ডেজমাটাটা আসলে কি জিনিস? মনে করো একটা সেল, আমি যদি তোমাদেরকে একটা প্লাজমা ডেজমাটা একটু দেখানোর চেষ্টা করি আগে, ফার্স্ট অফ অল যদি দেখাই, কি রে আমি দিলাম কি, আসলো কি? প্লাজমা ডোনেশন নিয়ার বাই প্লাজমা, আমি দিলাম প্লাজমা ডেজমাটা। দেখো, দেখছো এটা একটা কি? সেল। তাহলে এটা আর একটা কি? সেল। তাহলে এটা কি? সেল ওয়াল না? এটাও কি? সেল ওয়াল। এখন দুটো সেল ওয়ালের মাঝখানে এখন কানেকশন আছে কিনা? আমরা জানি কি যে আমাদের বডিতে তার একটা সেল না, গাছের বডিতেও তার একটা সেল না, অনেকগুলো সেল আছে। তো একটা সময় অনেক সময় হয় না যে পাশের বাসায় কেউ কিছু রান্না করছে, ওইটা তুমি রান্না করো নাই, তোমার বাসায় দিয়ে গেছে, পাশের বাসায় প্রতিবেশী, হয় কিনা? তাহলে আমাদের মনে করো আমরা খাবার খাইলাম, খাবারটা থাকে কোথায়? পেটে, কিন্তু খাবারকে ফুল বডিতে সরাইতে হয়। ঠিক গাছের মধ্যেও সব জিনিসগুলোকে একটা সেল থেকে আরেকটা সেল, আরেকটা সেল থেকে আরেকটা সেল, এভাবে তো কিন্তু ট্রান্সপোর্ট করতে হয়। তো গাছের সেল ওয়ালের মাঝখানে দেখো বলতেছে কি, একটা সেল থেকে আরেকটা সেল, গাছে তো সেল টু সেল না নেই, বাইরে কোনটা থাকে? গাছের সেলের বাইরে কোনটা থাকে? সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের সাথে সেল ওয়ালের কমিউনিকেশন কি দিয়ে করা হয়েছে? এটা টিউবের মতো জিনিসটা না? এটার নাম কি দেওয়া হয়েছে? প্লাজমা ডেজমাটা। এখান থেকে কি আসলে আদান প্রদান হয়? প্লাজমার আদান প্রদান হয়, লাইক মিনারেলস অ্যান্ড সল্ট, মিনারেলস অ্যান্ড সল্ট। তাহলে প্লাজমা ডেজমাটা দিয়ে কি কি জিনিস আদান প্রদান হয়? আদান প্রদান হয় হচ্ছে মিনারেলস, আদান প্রদান হয় কি? মিনারেলস প্লাস সল্ট। তাহলে হোয়াট ইজ প্লাজমা ডেজমাটা? প্লাজমা ডেজমাটা কি? প্লাজমা ডেজমাটা হচ্ছে দুটো কোষ প্রাচীরের মাঝখানে যে টিউবের মতো সংযোগ স্থলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ দুটো আদান প্রদান হয়। কি বললাম? দেখো এটাও কিন্তু আমি এখানে লিখে দিছি, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাও লিখে দিছি। ইংলিশ ভার্সনটা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পেয়ে যাবা। পাশাপাশি দুটি কোষ প্রাচীরের মধ্যে সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে যে টিউবের মতো বা নালীর মতো কোনো কিছু কাজ করে সেটাকে কি বলা হয়? প্লাজমা ডেজমাটা। এটা ডেফিনেশন হিসেবে খুবই দেয়। তাহলে প্লাজমা ডেজমাটা কি? প্লাজমা ডেজমাটা ইজ এ, কি বললাম নাবিয়া দিক থেকে, প্লাজমা ডেজমাটা হচ্ছে টিউব লাইক সাবস্টেন্স that is connected between two cells which helps to transport of minerals and salt। তার মানে দুটো সেলের মাঝখানে যে টিউবের মতো জিনিসটা মিনারেলস আর সল্টটাকে এক্সচেঞ্জ করতে বা ট্রান্সফার করতে সাহায্য করে, সেটাকে কি নাম দেওয়া হবে? প্লাজমা ডেজমাটা। কথা ক্লিয়ার? নেক্সট টপিক, সেটা হচ্ছে ফাংশন অফ দ্য সেল ওয়াল। একটা সেল ওয়ালের কি কি ফাংশন থাকে? রুবাদ বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে? একটা সেল ওয়ালের ফাংশন কোন জায়গায় থাকে? সেল ওয়ালের ফাংশন, রাইট? বুঝতে সমস্যা হলে বলিস। সেল ওয়ালের ফাংশন হবে কোনটা? হুইচ ওয়ান ইজ আ ফাংশন অফ সেল ওয়াল? সেল ওয়ালের ফাংশন কোনটা? এটা কিন্তু বইতে দেওয়া নাই, কিন্তু এটা কিন্তু আমাদেরকে 2 মার্কে দিতে পারে যে সেল ওয়ালের ফাংশন কি। বলো রাফি, ফাংশন অফ সেল ওয়াল। আচ্ছা, প্রথমত তোমাকে যদি বলা হয়, দেখো এটা একটা সেল, এখন সেলের সব থেকে বাইরের আউটার পার্টে কোনটা থাকে? প্লান্ট সেলের ক্ষেত্রে আউটসাফ, প্লান্ট সেলের ক্ষেত্রে সব থেকে বাইরের পার্টে কোনটা থাকে? এই জিনিসটার নাম কি বলা হবে? সেল ওয়াল। এখন সেল ওয়াল যদি পরিমাণে ছোট হয়, সেল ওয়াল যদি ছোট হয়, তাহলে সেলটাও সাইজে কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে কিনা? তাহলে এদের অন্যতম একটা বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? আকৃতি রক্ষা করা, আকৃতি প্রদান। আকৃতি শব্দের অর্থ কি? সাইজ অ্যান্ড শেপ। তাহলে বিষয়টা দাঁড়ায় কি?
মেনটেইন দ্য সাইজ অ্যান্ড শেপ। তার মানে একটা সেলের সাইজ অ্যান্ড শেপটাকে মেনটেন করার কাজটা কে করে? সেল ওয়াল। নেক্সট যদি বলি, মনে করো কোনো সেল থেকে কোনো কিছু যদি ঢুকতে হয় তাহলে আগে কার দিয়ে ঢুকতে হবে? সেল ওয়াল দিয়ে ঢুকতে হবে, যেটা হচ্ছে প্লাজমা ডেজমাটাতে ঢুকছিল। তাহলে বিভিন্ন জিনিসের আদান প্রদানে কি করা? বিভিন্ন জিনিসের, বিভিন্ন জিনিস মানে কি? বিভিন্ন ধরনের আয়ন টায়ন এইসব জিনিসগুলো আদান প্রদানে সাহায্য করে। ঠিক আছে, তাহলে হেল্পস টু ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল। কি বলছিলাম শোনাই না? বলো। বিভিন্ন জিনিসের আদান প্রদানে সাহায্য করা। এরপরে যদি আমরা একটু দেখি তাহলে কি দাঁড়ায়? সেপারেট ওয়ান সেল ফ্রম অ্যানাদার সেল। সেপারেট ওয়ান সেল ফ্রম অ্যানাদার সেল। একটা সেল থেকে আরেকটা সেলকে আলাদা করতে গেলে কোনটা লাগবে ওদের? সেল ওয়াল দিয়ে তো আলাদা করবো না। এটা একটা সেল, এটা একটা সেল। তাহলে এটা যদি একটা সেল হয়, এটা যদি একটা সেল হয়, এর সমমূল্যের কি আছে? আর একটা সেল আছে। তাহলে এই সেল থেকে এই সেলকে তুমি আলাদা করলে কিসের মাধ্যমে? সেল ওয়ালের মাধ্যমে। তাহলে সেল ওয়ালের কাজটা কি? একটা সেল থেকে আরেকটা সেলকে আলাদা রাখা। একটি কোষ থেকে আরেকটি কোষকে আলাদা রাখা। তাহলে সেপারেট ওয়ান সেল ফ্রম অ্যানাদার সেল। সেপারেট ওয়ান সেল ফ্রম অ্যানাদার সেল। ওকে, তাহলে এটা তোমরা যদি কিছু নাও লিখতে পারো তাহলে এই তিনটা অপশন দিয়ে দিলেও হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, বাট ওগুলো আমাদের জানার দরকার নেই, না জানলে হবে। বাট বেসিক্যালি যে জিনিসগুলো জানার দরকার সেটা হচ্ছে এই যে এটা। তাহলে এবার যদি আমরা একটু প্রথম থেকে যদি আমরা যা যা পড়ছি সেগুলো যদি একটু দেখে আসি তাহলে সেটা আমাদের জন্য ভালো। আমরা প্রথমে দেখছিলাম যে একটা সেলের দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে জীবন্ত অংশ আর একটা কি মৃত অংশ। জীবন্ত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। জীবন্ত অংশটার নাম কি বলা হয়? প্রোটোপ্লাজম। প্রোটো শব্দের অর্থ হচ্ছে লিভিং, প্লাজম মানে হচ্ছে মাতৃকা বা ফ্লুইড বা তরল। আর নন লিভিং অংশের মধ্যে ছিল হচ্ছে মৃত। মৃত অংশের মধ্যে কোনগুলো পড়ে? সেল ওয়াল, সেল, তারপরে হচ্ছে তোমার এনজাইম, হরমোন, মানে নেকটার, পিগমেন্ট, এইসব জিনিসগুলো হচ্ছে নন লিভিং পার্ট। আর প্রোটোপ্লাজমের মধ্যে কোনগুলো পড়বে? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং কি নিউক্লিয়াস। এখন আমাদের মধ্যে কোশ্চেন থেকেই যায় যে ভাই তাহলে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি এগুলো গেল কই? এগুলো সবকিছু কার মধ্যে পড়ে? সাইটোপ্লাজমের মধ্যে পড়ে। নেক্সট যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোনেন্ট। একটা সেল ওয়ালের কেমিক্যাল কম্পোনেন্টগুলো কি? সেল ওয়াল কি কি দিয়ে তৈরি হয়? সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেল ওয়াল মেনলি যে জিনিসটা দিয়ে তৈরি হয় তার নাম কি? সেলুলোজ। সেলুলোজ একটা কি? পলিস্যাকারাইড। পলি শব্দের অর্থ হচ্ছে একাধিক বা অনেক, আর স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে স্যাকারিন। স্যাকারিন মানে হচ্ছে সুগার, সুগার মানে হচ্ছে চিনি, আর চিনি মানে কি? গ্লুকোজ। তাহলে পলিস্যাকারাইড মানে হচ্ছে যেখানে অনেকগুলো গ্লুকোজ থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে সেলুলোজ আসলে মূলত কি দিয়ে তৈরি? গ্লুকোজ দিয়ে তৈরি। ঠিক আছে, সেলুলোজের পাশাপাশি আর কি কি থাকতে পারে? হেমিসেলুলোজ থাকতে পারে, লিগনিন থাকতে পারে, তারপরে থাকতে পারে কি? পেকটিন এবং কাইটিন, সুবেরিন, এগুলো থাকতে পারে। কাইটিন কাদের সেল ওয়াল, কাদের মেন কম্পোনেন্ট? সেল ওয়ালের মেন ফাঙ্গাস। কার নাম হবে? ফাঙ্গাস বা ছত্রাক। আর পেকটিন কাদের থাকে? কোলেন কাইমাতে পেকটিন থাকে। আর লিগনিন থাকে হচ্ছে স্ক্লেরেন কাইমাতে। লিগনিনের মেন কাজ হচ্ছে তোমার ইসে ট্রান্সপোর্ট করা, ওয়াটার ট্রান্সপোর্ট করা। এই জন্য জাইলেমের মধ্যেও কিন্তু সাধারণত আমরা কি দেখতে পারি? লিগনিন দেখতে পারি। এর মধ্যে দেখো আবার কি আছে? পানি, পানি পরিবহন, আর হচ্ছে আমাদের এখানে মেকানিক্যাল সাপোর্ট, অর্থাৎ ওয়াটার ট্রান্সপোর্ট এবং মেকানিক্যাল সাপোর্ট দুটোর ক্ষেত্রে আসলে কাজ করে হচ্ছে লিগনিন। পরীক্ষাতে কিন্তু এই টাইপের কিছু কোশ্চেন দিয়ে দিবে। সব কোশ্চেন তোমার মনের মতো হইলে তাহলে তো সেটা জান্নাত হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম হইল না। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কাইটিন প্লাস সুবেরিন, এই দুইটাকে একসাথে কি বলা হয়? কিউটিকল। কিউটিকল একটা পাতলা লেয়ার, একটা থিন লেয়ার। দেখুন যেমন গাছের উপরে একটা পাতলা থিন লেয়ার থাকে, যেমন তোমার চোখে কিন্তু একটা শাইনি শাইনি একটা ভাব আছে না, ওইখানে কি থাকে? মানে কিউটিকল লেয়ার আছে। যেখানে মানে পাতলা লেয়ার থাকতে হয় সে জায়গায় থাকে হচ্ছে কিউটিকল। আর কিউটিকল তৈরি কাইটিন দিয়ে প্লাস সুবেরিন দিয়ে। এটা বহুতবার আসছে পরীক্ষাতে যে
কিউটিকল কি দিয়ে তৈরি হয়? মেনলি আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে সেল ওয়াল কাদের থাকে, প্লান্ট সেলে সেল ওয়াল থাকে বা উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে, ছত্রাকে সেল ওয়াল থাকে, এর সাথে ব্যাকটেরিয়াতেও কিন্তু আসলে সেল ওয়াল থাকে। সেল ওয়ালের লেয়ার কয়টা? 3টা লেয়ার, মিডল লেভেল বা মধ্য পর্দা, সেকেন্ড তার উপরে তৈরি হয় কোনটা? প্রাইমারি লেয়ার, এরপরে কোনটা তৈরি হয়েছে? সেকেন্ডারি লেয়ার। কথা ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি যে পিট বা কুপ কাকে বলা হয়, সেলুলোজ তৈরি হইতে হইতে বা সেলুলোজ দিয়ে কোষ প্রাচীর তৈরি হইতে হইতে কিছু জায়গায় সেলুলোজ তৈরি হয় না, ওই জায়গাটা কি ফরমেশন হয়? পিট ফরমেশন হয়। দুটো পিট যখন পাশাপাশি থাকে তখন সেটাকে কি বলা হয়? পিট পেয়ার। এরপরে যদি দেখি দ্য ফাংশন অফ দ্য সেল ওয়াল, সেলের সাইজ এন্ড শেপ মেনটেন করা বা আকৃতি প্রদান করা, বিভিন্ন ধরনের জিনিসের আদান প্রদানে সাহায্য করা, মোস্টলি ওয়াটার অ্যান্ড মিনারেলস। এরপরে আর কিসে সাহায্য করা? সেপারেট ফ্রম ওয়ান সেল ফ্রম অ্যানাদার সেল। ঠিক আছে, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কি করা, মানে সেপারেশন করে দেওয়ার ক্ষেত্রে কাজ করে কোনটা? সেল ওয়াল। সো দিস ইজ অল অ্যাবাউট সেল ওয়াল। আই থিঙ্ক আমি তোমাদেরকে 1000% সিওরিটিতে বলতে পারি আজকের লেকচারের এর বাইরে থেকে সিঙ্গেল একটা লাইন কেন, একটা ডট পর্যন্ত সেল ওয়াল থেকে কখনো পরীক্ষাতে দিবে না। যা পড়াইছি এর বাইরে একটা সিঙ্গেল ডটও দিবে না। আমার কথা বুঝছো? যে একটা সিঙ্গেল ফুটা যে এতটুকু, এইটুকু পাবা না এর বাইরে। যা পড়াইছি এর মধ্যে থেকে আসবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে হবে, না হলে নেক্সট টপিক।